কেন এই কথা বলছি, কারণ হলো যে এটা ঘটেনি, এবং একই সঙ্গে তুষার কিন্তু তার প্রবন্ধেও ওই যুক্তিটা দিয়েছেন যে তাদের যে অতীত ইতিহাস, তারা যেভাবে নির্বাচিত হয়ে জনগণের সঙ্গে তাদের প্রতিশ্রুতি রাখেনি, না রাখার সেখানে কিন্তু জনগণ তাদের প্রতি এসেছে, তারাও বড় বড় সমাবেশ করেছে, কিন্তু সেটা গণ অভ্যুত্থানের পর্যায়ে যেতে পারে। ফলে উনি কিন্তু নিজেই নিজের যুক্তিটা খণ্ডন করছেন যে রাজনৈতিক দল যদি চাইতো, বিএনপি যদি চাইতো বা জামায়াত যদি চাইতো, গণ অভ্যুত্থান কি ঘটতো? আসলে ঘটতো না। এটাই মানে 52-র যে ভাষা আন্দোলন, 69-এর যে গণ অভ্যুত্থান, 90-এ সমস্ত কিছুর মূলে কিন্তু আসলে ছাত্রদের নেতৃত্ব, এইটা একটা বড় ফ্যাক্টর। যে ছাত্ররা যদি ডাক দেয় তখনই কেবল হলো ওরকম বড় এবং একটা মোমেন্টাম তৈরি হতে হয়, যে মোমেন্টামটার মধ্য দিয়ে গণঅভ্যুত্থানটা ঘটে। কেন ঘটে এটার আমি চিন্তা করেছি। আপনারা ভাবতে পারেন বড় গবেষক আপনারা, সেটা হলো আমার কাছে যেটা মনে হয় যে আমাদের কৃষক বা শ্রমিক চেতনার মধ্যে এই জিনিসটা আছে। সেটা হলো যে গ্রামের যে বাবা মা বা আমাদের যে শহুরে বাবা মারাও, এটা আমরা ইনহেরিট করি কোনো না কোনো ভাবে, তারা হলো তাদের ভবিষ্যৎটাকে চিহ্নিতই করে বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলে বা মেয়েটার উপরে, যে সেই তার ফ্যামিলির ভবিষ্যৎটা তৈরি করে। সে ছেলে মেয়ের লেখাপড়া করেই সে হলো পরিবারের হালটা ধরবে। এইটার যে যৌথ যে কাঠামো, যৌথ যে অবচেতনা, সেটার মধ্যে কিন্তু এই কল্পনাটাও আছে যে এই ছেলে মেয়েরা নতুন রাষ্ট্রটা গড়ে তুলবে। ফলে যখন ছেলে মেয়েরা, ছাত্র ছাত্রীরা যখন ডাক দেয় এবং ডাক দেওয়ার পরে তারা কিন্তু সাড়া পড়ে। আপনারা দেখবেন যে 2018 সালে যখন কোটা বিরোধী আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন এবং ভ্যাট বিরোধী, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভ্যাট বিরোধী আন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলন হয়েছিল, তখন কিন্তু ব্যাপক সাড়া পড়েছিল। কিন্তু ওই সময় একটা বাধা ছিল, সেটা হল বড় যে রাজনৈতিক ফোর্স বিএনপি, তারা হলো নির্বাচনের মাধ্যমে প্রতারিত হয়েও সংসদে কিন্তু পার্টিসিপেট করছিল, এবং তারা এই এই যে ওই সময় যে সরকার ছিল তাকে এক ধরনের ম্যান্ডেট দিয়ে যাচ্ছিল পরোক্ষভাবে। কিন্তু 2024 সালে যখন তারা পার্টিসিপেট করে না এবং জনগণও ব্যাপক অংশে এইটাকে প্রত্যাখ্যান করেছে এবং এক ধরনের পরাজয়ের একটা মানসিকতা তৈরি হয়েছিল 24-এর নির্বাচনের পর, সেইটা একটা ইগো ছাত্রদের মধ্যে একটা তৈরি করে যে আমাদেরকেই এখন নামতে হবে। তাদের মধ্যে সেই ইগো, ডেসপারেশন এবং রিস্ক নেওয়া। এবং যখন প্রথম দিন যখন 6 জন মারা গেল, তখনই কিন্তু এই গণঅভ্যুত্থানের ভবিষ্যৎটা নির্ধারিত হয়ে গেছে যে এরা আর পিছু হটবে না। যেটা আমরাও জানি যে একটা মারলে একটাই যায়, এই জায়গায় কিন্তু জিনিসটা চলে গেছে। এবং তারা যেটা যত ধরনের মনস্তাত্ত্বিক খেলা তাদের ছিল, সেটাও কিন্তু নস্যাৎ হয়ে গেছে। যে বললো যে রাজাকারের নাতিপুতি বা এরকম, তখন কিন্তু ছাত্ররা নেমে এলো, বললো যে তুমি কে, আমি কে, রাজাকার। এটার আর কোনো ব্যাখ্যা দেওয়ার দরকার নেই। যে আমরা কি বলি যে আমাকে কেউ একটা খারাপ অভিধা দেওয়ার চেষ্টা করছে, আমি বলি হ্যাঁ আমি রাজাকার, এখন কি করবি? এই জায়গায়, এই ইগোর জায়গায়, অহংয়ের জায়গায়, এই ডেসপারেশনের জায়গায় এবং ওই যে প্রাণ দেওয়ার মতো রিস্কের জায়গায় কিন্তু আন্দোলনটা চলে গিয়েছিল। এবং বিএনপির আন্দোলন যেটা গত 15.5 বছর মানুষের মধ্যে এই প্রতীতিটা তৈরি করতে পারে না যে আমরা আসলেই এই সরকারকে হটাতে চাই, আসলেই হলো একটা নতুন ব্যবস্থা আনতে চাই, সেটা কিন্তু ছাত্ররা নিমিশেই করছে। এখন আমি বলবো যে এই জায়গাগুলো আমাদের মাথায় থাকা উচিত। আরেকটা যেটা বলবো যে আমাদের যদি মিনিমাম হোক, ম্যাক্সিমাম হোক, কোনো সংস্কার, পরিবর্তন, পুনর্গঠন, হ্যাঁ সেটা সংবিধান হোক আর কোনো রাষ্ট্রের কোনো প্রতিষ্ঠান হোক, আমাদেরকে আসলে ওই জায়গাটায় আবার ফিরতে হবে যে হ্যাঁ, আমি মনে করি না 2 বছরের মধ্যে আরেকটা গণঅভ্যুত্থান হবে বা বিপ্লব হবে, বরং না হওয়ার সম্ভাবনাটাই বেশি। কিন্তু এই বিপ্লবটা হয়ে গেছে এরকম না ধরে নিয়ে আমরা যদি মনে করি যে বিপ্লবের বা গণঅভ্যুত্থানের এই প্রক্রিয়ার মধ্যে আমরা এখনো আছি, তাহলে আমাদের আসলে বিভাজনের যে রাজনীতি, যে বিষয়গুলো আমাদেরকে বিভাজিত করছে, আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করছে, সেই জায়গাগুলোকে আমাদের একটু প্রশমিত করে আসলে বৃহত্তর স্বার্থে একটা ঐক্যের ডাক
সংগ্রামটা অব্যাহত রাখতে হবে, ছাত্রদের পক্ষ থেকেও যেমন রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও তেমনি। কারণ এটা আমরা সবাই জানি যে এই ব্যবস্থাটা অব্যাহত রেখে একটা বেটার রাষ্ট্র কোনোদিনই সম্ভব না। একটা ফ্যাসিবাদ অবশ্যই এই কাঠামো ব্যবহার করে ফিরবেই, এই সংবিধান, এই ব্যবস্থা, এই আমলাতন্ত্র, এই কাঠামো থাকলে ওটা ফিরবেই।